দেবের বিশাল বপু পর্বতাকার উচ্চতা দেখে ভয় পেয়ে গেল চন্দ্রগুপ্ত। চাণক্য চন্দ্রগুপ্তের মুখের ভাব দেখেই তার মনের অবস্থা উপলব্ধি করলেন। এগিয়ে গিয়ে চন্দ্রগুপ্তকে মৃদু স্বরে কিছু একটা বললেন চাণক্য, আর তারপরেই যুদ্ধের ময়দানে মায়াদেব আর চন্দ্রগুপ্ত মুখোমুখি। মায়াদেব হাত দিয়ে বুকে আঘাত করে নিজের পেশি শক্তির আস্ফালন করল। এগিয়ে গেল চন্দ্রগুপ্তের দিকে প্রথম প্রহার করার জন্য। চন্দ্রগুপ্ত ক্ষিপ্রতার সঙ্গে মায়াদেবের প্রহার থেকে নিজেকে বাঁচিয়ে অন্যদিকে গিয়ে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গেই অন্য একজন দাস চন্দ্রগুপ্তকে ঠেলে পাঠালো মায়াদেবের সামনে। উপস্থিত সকলেই তখন লড়াইয়ের আনন্দ উপভোগ করছিল। মায়াদেব নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে চন্দ্রগুপ্তকে আঘাত করতে গেল, কিন্তু চন্দ্রগুপ্ত আবারও উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে সেই আঘাত থেকে নিজেকে বাঁচালো। মায়াদেব উত্তেজিত, সুযোগের সদ্ব্যবহার করে মায়াদেবের হাঁটুর কাছে আঘাত করলো চন্দ্রগুপ্ত। আঘাত পেতেই মায়াদেবের বিরাট শরীর কেঁপে উঠল। সে নিজেকে কোন রকমে সামলাতো, তার আগেই চন্দ্রগুপ্ত আবার দ্বিগুণ শক্তির প্রয়োগ করে মায়াদেবের হাঁটুতে আঘাত করল। মায়াদেবের ভারী শরীরই যেন তার শত্রু হয়ে গিয়েছিল। হাঁটুর আঘাতের জন্য সে যেন চলতেও পারছিল না। সেই মুহূর্তে মনে হচ্ছিল চন্দ্রগুপ্তই মায়াদেবের ওপরে বিজয় লাভ করবে, কিন্তু হঠাৎই পট পরিবর্তন। মায়াদেবকে প্রহার করার পরেই এক মুহূর্তের জন্য চন্দ্রগুপ্ত অন্যমনস্ক হতেই মায়াদেব সুযোগ পেয়ে গেল। নিমেষেই চন্দ্রগুপ্তকে জাপটে ধরল মায়াদেব। তাকে শূন্যে তুলে ঘোরাতে ঘোরাতে একটা পাথরের ওপরে ছুঁড়ে ফেলল। চন্দ্রগুপ্ত গিয়ে পড়ল পাথরের ওপরে। হতাশ হলেন চাণক্য। মুহূর্তের অন্য মনস্কতাই চন্দ্রগুপ্তের বড় ভুল প্রমাণিত হল, কিন্তু উপস্থিত সকলেই চন্দ্রগুপ্তের এই পরিণতিতে উচ্ছ্বসিত। মন্না সোৎসাহে উল্লাস করতে শুরু করলো, যেন চন্দ্রগুপ্ত পরাজিত হয়েছে। মায়াদেবও মহা উল্লাসে লাফিয়ে উঠল। উৎসাহী মায়াদেব চন্দ্রগুপ্তকে আরো একবার প্রহার করতে যাচ্ছিল, ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর কাণ্ড, যার জন্য বদলে গেল পরিস্থিতি, আর তার সাথে বদলে গেল মগধের ভাগ্য। মায়াদেব তার পরবর্তী আঘাত করতে যাবে, ঠিক তখনই দূর থেকে আসা একটা আর্তনাদ চন্দ্রগুপ্তকে সচকিত করল। তৎক্ষণাৎ লড়াইয়ের ময়দান ছেড়ে ছুটতে শুরু করলো চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তকে দৌড়ে পালাতে দেখে সেখানে উপস্থিত সকলেই আশ্চর্য। কেউ বুঝে উঠতে পারছে না বিষয়টি কি। বিগলিত হয়ে উচ্ছ্বসিত মন্না হাততালি দিতে দিতে বলল, ওই দেখুন আচার্য, আপনার রাজা তো ভয়ে ময়দান ছেড়ে পলায়ন করছে। আরে দেখুন দেখুন এবারে হাতে কমণ্ডল না নিয়ে শিকল পরার অভ্যাস করুন। এই বলে মন্না হাসতে হাসতে লুটিয়ে পড়লেন। বিস্মিত চাণক্য উপলব্ধি করলেন চন্দ্রগুপ্তের পলায়নের পেছনে ভয় নয়, অন্য কোনো কারণ রয়েছে। সেখানে উপস্থিত কোনো ব্যক্তি কিছু ঠাহর করার আগেই একজন ব্যক্তি ছুটতে ছুটতে এসে মন্নাকে বলল, প্রভু প্রভু, গোয়াল ঘরের কাছে একটা নরখাদক হিংস্র জন্তু আপনার স্ত্রীকে আক্রমণ করেছে। ওনার প্রাণ সংকটে প্রভু, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। মন্নার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। ভয়ে তার প্রাণ কেঁপে উঠল। চাণক্য তৎক্ষণাৎ নিশ্চিত হলেন যে চন্দ্রগুপ্ত কেন ওইভাবে দৌড়ে গেছে। মন্না শীঘ্রই দৌড়ে গেলেন গোয়াল ঘরের দিকে, আর তার পেছনে চাণক্য, তাদের পেছনে উপস্থিত বাকি লোকেরা। চন্দ্রগুপ্ত ততক্ষণে হাওয়ার গতিতে ছুটে গোয়াল ঘরের সামনে। জমায়েত সকলের মুখে চোখে আতঙ্ক, উৎকণ্ঠা স্পষ্ট। সকলেই চিৎকার করে বলছিল, বাঁচাও বাঁচাও, কেউ ওকে বাঁচাও। কিন্তু কারোরই সাহস ছিল না ওই নরখাদক জানোয়ারটার কাছাকাছি যাওয়ার। যখন সকলেই ভয়ে কাঁটা, তখন 14 বছরের চন্দ্রগুপ্ত এমন সাহসের পরিচয় দিল যা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। উপস্থিত লোকেরা বিস্ফারিত চোখে দেখল চন্দ্রগুপ্ত নির্দ্বিধায় ছুটে ভেতরে চলে গেল। গোয়াল ঘরের ভেতরে তখন দক্ষ যজ্ঞের অবস্থা। গাভীরা ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু নরখাদকটির সেই দিকে ভ্রুক্ষেপ নেই। সে মানুষের খোঁজে রয়েছে, কারণ তার মুখে তখন মানুষের রক্তের স্বাদ লেগে রয়েছে। চারিদিকে নিরীক্ষণ করে চন্দ্রগুপ্ত দেখতে পেল মন্নার স্ত্রীকে। চন্দ্রগুপ্ত তাকে মা বলে সম্বোধন করত।
গোয়াল ঘরের কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। খুব সন্তর্পণে ঘরের পেছনের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করছে। মায়ের জীবন সংকটে, বাঁচানোর জন্য সময় খুবই কম। চন্দ্রগুপ্ত নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নরখাদককে উত্ত্যক্ত করতে শুরু করলো। নরখাদকের দৃষ্টি চন্দ্রগুপ্তের দিকে পড়তেই তার দিকে এগোতে শুরু করলো সে। চন্দ্রগুপ্ত যেন মন্নার স্ত্রীর পরিবর্তে নিজের জীবন দিতে প্রস্তুত। নিশ্চল হয়ে তাকিয়ে রইল নরখাদকের দিকে। মন্নার স্ত্রী চোখের সামনে এই রোমহর্ষক ঘটনা দেখে ভয় থরথর করে কাঁপছিল। হিংস্র নরখাদক লোলুপ দৃষ্টিতে রক্তের ন্যায় লাল জিভটা বার করে এক পা করে এগোতে শুরু করলো। শিকারকে পাওয়ার আশাতেই তার জিভ দিয়ে তখন লালা রস নিঃসরণ হচ্ছে। চাণক্য অবাক বিস্ময় তাকিয়ে রয়েছে। নরখাদক এগিয়ে যাচ্ছে চন্দ্রগুপ্তের দিকে, তার শিকার তার জন্য প্রস্তুত। পাশেই একটা কাঠের দণ্ড পড়েছিল। চন্দ্রগুপ্ত খুব সাবধানে কাঠের দণ্ডটা হাতে তুলে নিল, আর সেই মুহূর্তেই নরখাদক চন্দ্রগুপ্তের দিকে প্রকাণ্ড একটা লাফ দিল। ভয়ে নিজের চোখ বন্ধ করে নিলেন চাণক্য। যে বালককে নিয়ে তিনি ধননন্দের বিরুদ্ধে সংগ্রামের স্বপ্ন দেখেছিলেন, মগধের ভাবী সম্রাট চন্দ্রগুপ্ত এইভাবে নিজের প্রাণ হারাবে? চাণক্যের সব আশা কি ধূলিসাৎ হবে? কিন্তু তখনই একটা চমৎকার ঘটে গেল। চন্দ্রগুপ্ত একটা ছোট্ট বালক হয়ে যা করলো, সেটা অন্য কেউ করা তো দূরের কথা, কখনো কল্পনাও করতে পারত না। নরখাদক তার দিকে লাফাতেই চন্দ্রগুপ্ত অদ্ভুত ভঙ্গিতে হাতে ধরা কাঠের দণ্ডটা দিয়ে সোজা আঘাত করলো জন্তুটার মাথা লক্ষ্য করে। চন্দ্রগুপ্তর আঘাত এতটাই অব্যর্থ ছিল যে হিংস্র নরখাদক আহত হয়ে ধপ করে মাটিতে পড়ল, আর ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মন্নার স্ত্রী চোখের সামনে এই রোমহর্ষক ঘটনা দেখে ভয়ে বসে পড়েছিল। মা, আপনি এখন একদম সুরক্ষিত। নরখাদক আপনাকে আর কখনোই আক্রমণ করতে পারবে না। চন্দ্রগুপ্ত মন্নার স্ত্রীর নিকটে দাঁড়িয়ে কথাটা বলল। ঘটনার আকস্মিকতায় মন্নার স্ত্রী ভয়ে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। চন্দ্রগুপ্ত তাকে উঠতে সাহায্য করছিল। ঠিক তখনই সেখানে মন্না আর চাণক্য উদ্ভ্রান্তের মতো এসে পৌঁছলেন। মন্না তড়িঘড়ি নিজের স্ত্রীর কাছে এসে দাঁড়িয়ে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো, তুমি তুমি ঠিক আছো তো? মন্নার স্ত্রী কিছুটা ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি ঠিক আছি। নিজের প্রাণের তোয়াক্কা না করে ও আমার প্রাণ বাঁচিয়েছে। ও যদি ঠিক সময়ে না আসতো তাহলে কি যে হতো। মন্নার স্ত্রীর চোখে মুখে তখন কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। মন্নাও সবকিছু দেখে স্তম্ভিত হয়েছিল। চন্দ্রগুপ্তর সাহসিকতা তাকেও বিস্মিত করেছিল। মন্না কেবল এটাই ভাবছিল যে সে যাকে সব থেকে দুর্বল ভেবেছিল, আজকে সে এমন একটা কাণ্ড করলো যা বড় বড় বীররাও করতে সাহস পাবে না। একটা হিংস্র নরখাদককে এইভাবে হত্যা করা, তাও নিজের প্রাণের পরোয়া না করে, এটা সহজ কাজ নয়। এর দ্বারা চন্দ্রগুপ্ত তার সাহসিকতা, বীরত্ব আর মহত্বের একটি অনন্য উদাহরণ স্থাপন করল। মন্না চন্দ্রগুপ্তর উপরে অত্যন্ত খুশি হয়েছিলেন। প্রথমে সে শক্তিশালী মায়াদেবকে প্রহার করে আহত করল, আর তারপরেই ওই ভয়ঙ্কর নরখাদককে হত্যা করে তার স্ত্রীর প্রাণ রক্ষা করল। চাণক্য এতক্ষণ নিশ্চুপ হয়ে সব লক্ষ্য করছিলেন। এবার তিনি মন্নার কাছে এসে বললেন, শারীরিক গঠন কোনো মানুষের বীরত্বের প্রমাণ হতে পারে না। সাহস শরীরে নয়, মনের অভ্যন্তরে জন্ম নেয়। যে সাহসী, সে শক্তিশালী যোদ্ধার সামনে দাঁড়িয়েও তাকে হারানোর সামর্থ্য রাখে, কারণ সাহসী তাকে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রেরণা যোগায়। মন্না চাণক্যের কথা শুনে নত মস্তকে দাঁড়িয়ে রইলেন। নিজের পূর্ব ব্যবহারের জন্য অনুতপ্ত মন্না। আজকে চন্দ্রগুপ্ত তার মিথ্যা দম্ভকে ভুল প্রমাণ করে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে চাণক্যকে জিজ্ঞাসা করল মন্না, আমায় ক্ষমা করবেন আচার্য, কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারবার আসছে। আপনি মায়াদেবের সাথে লড়াই শুরুর আগে চন্দ্রগুপ্তকে কানে কানে কি বলেছিলেন? মন্নার কথা শুনে চাণক্য মৃদু হেসে বললেন, যুদ্ধ কেবল শক্তি দিয়েই নয়, বুদ্ধি দিয়েও লড়া যায়। যখন একজন মানুষের কাছে শক্তির অভাব থাকে, তখন বুদ্ধি তার প্রধান অস্ত্র হয়ে ওঠে। মায়াদেবের বিশাল বপু দেখেই চন্দ্রগুপ্তকে বলেছিলাম তার হাঁটুতে আঘাত করতে, কারণ ভারী শরীরের কোনো মানুষের হাঁটুতে আঘাত করলে তার শরীরের ভারই তার শত্রু হয়ে যায়।
এবং সে হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে। চাণক্য তার বক্তব্য শেষ করতেই দেখলেন মন্না তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মন্না উপলব্ধি করেছিল যে চাণক্য কোনো সাধারণ আচার্য নয়, প্রকৃত জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তি, অতুলনীয় বুদ্ধির অধিকারী। মন্না দেখল যে তার স্ত্রী আচার্যের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখেও চাণক্যের প্রতি শ্রদ্ধা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। মন্না বুঝল তার স্ত্রী চাণক্যের বিষয়ে জানতে চাইছে। ইনি তক্ষশিলার একজন আচার্য। ইনি চন্দ্রগুপ্তকে শিক্ষাদানের উদ্দেশ্যে নিজের সাথে নিয়ে যেতে চান। মন্নার কথা শুনে তার স্ত্রী বিদ্রুপের সুরে বলল, আর আপনি নিশ্চয়ই আচার্যের থেকে নিজের দাসকে মুক্ত করার জন্য তার মূল্য দাবি করেছেন। মন্না নিশ্চুপ রইলে তার স্ত্রী আবার বলল, আচার্য দিতে না পারলেও চন্দ্রগুপ্ত কিন্তু আমার প্রাণ রক্ষা করে সেই মূল্য নিজেই মিটিয়ে দিয়েছে। আপনি ওকে যেতে দিন স্বামী। চন্দ্রগুপ্ত দাসত্বের শৃঙ্খলে বদ্ধ থাকার জন্য জন্মায়নি। ওর জন্ম হয়েছে শৃঙ্খল ছিন্ন করার জন্য, দাসত্বের অবসান ঘটানোর জন্য। মন্নার স্ত্রীর কথাগুলো চাণক্যের মন ছুঁয়ে গেল। সে কৃতজ্ঞ চিত্তে বলল, আপনাকে অশেষ ধন্যবাদ। মন্নাও মনে মনে এই বক্তব্য সমর্থন করেছিল। চন্দ্রগুপ্ত কিভাবে নিজের জীবন তুচ্ছ করে তার স্ত্রীর প্রাণ রক্ষা করেছে এই ঘটনার সে নিজে সাক্ষী। এতদিন যেই চন্দ্রগুপ্তকে সে একজন সাধারণ দাস হিসেবে মনে করত, আজকে সেই চন্দ্রগুপ্তর জন্যই মন্না করুণা অনুভব করল। দাসদের ক্রয় বিক্রয়, তাদের নিয়ে দর কষাকষি করাই মন্নার আয়ের মূল উৎস। তবুও অজান্তেই আজ চন্দ্রগুপ্তের জন্য তার মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হলো। মন্নার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করে চাণক্যের মনও প্রসন্ন হলো। চন্দ্রগুপ্ত যখন চাণক্যের সাথে মন্নার বাড়ি থেকে বিদায় নিচ্ছিল, তখন সকলেই বিষণ্ণ হয়ে পড়ল। মন্নার স্ত্রী চন্দ্রগুপ্তকে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। একজন দাস হওয়া সত্ত্বেও চন্দ্রগুপ্ত সবসময় মন্নার স্ত্রীকে মায়ের মতোই সম্মান করত। তাই মন্নার স্ত্রীও তাকে পুত্রের মতোই বিদায় দিল। মন্নার স্ত্রীর বেদনায় অশ্রুসিক্ত চোখ আর চন্দ্রগুপ্তর প্রতি করুণা দেখে চাণক্যর তার নিজের স্ত্রীর কথা মনে পড়ল। চাণক্য নিজের বিশ্ববিদ্যালয় তক্ষশিলা যাওয়ার আগে তার স্ত্রী যশোধরার সাথে একবার দেখা করতে চাইছিলেন। যশোধরা কিছুদিন ধরেই নিজের পিতার কাছেই ছিল। মগধ রাজ্যের নিকটে একটা ছোট্ট গ্রামে যশোধরার পরিবারের বাস। চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে তখনই নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলেন। পথ চলতে চলতে চাণক্য কেবলই যশোধরার কথাই ভাবছিলেন। তার অত্যন্ত দুর্ভাবনা হচ্ছিল, যদি ধননন্দের সভার খবর যশোধরার কাছে পৌঁছে যায়, তাহলে সে যে কি অবস্থায় থাকবে কে জানে। হয়তোবা সে এতক্ষণে পাটলিপুত্রে পৌঁছে গিয়েছে। চাণক্য তার শ্বশুর বাড়িতে পৌঁছলেন, কিন্তু সেখানে পৌঁছে তার দুশ্চিন্তা সত্যি প্রমাণিত হল। সভার খবর যশোধরার কাছে পৌঁছতেই তিনি পাটলিপুত্রের দিকে রওনা হয়ে গেছেন। চাণক্যের মনে তখন এক রাস দুশ্চিন্তা আর দুর্ভাবনার ভিড়। ধননন্দের সাথে চাণক্যের শত্রুতার মূল্য যশোধराকে দিতে হবে না তো। दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।